মারুফ না? হ, মারুফই তো। মারুফ, মারুফ, মারুফ ভাই, খারা 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 খারা। কি ব্যাপার ভাই, তোরা কখন এসেছিস, কবে এলি, কিচ্ছু তো জানি না। আগে জানাই যাবি না? কি ব্যাপার বোন, আমারও তো তোমরা কিছুই জানাইলে না। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, রাস্তার মধ্যে অসভ্যর মতো চিল্লাচ্ছ, কি সমস্যা তোমার? কি কস তুই ভাই, তুই কতদিন পরে আইলে, আমি ছিলামও না। ভাই শোন, চল 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 বাড়ি চল, মায়ের লাগে একটু দেখা করবি। চল 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 বাড়ি চলো। এই দাঁড়াও, বাড়ি? কোন বাড়ি? আরে বাড়ি তো তোমার পেটের মধ্যে। ওই বাড়ির কথা না আমার কইতেই শোনা। আমি আমার একটা অফিসের কাজে এখানে জরুরিভাবে আসছিলাম, কাজ শেষে এখন চলে যেতেছি। তোমার মতো ছোট লোকের সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাও। আচ্ছা বাড়িতে না যাস, মার লগে একটু দেখা করবি না? ক মা তো সারাক্ষণে তোর লেগে মন খারাপ করে। কি গো বোন, তুমি তোমার শাশুড়ির লগে একটু দেখা করে দেবে না? এটা কোনো কথা হইলো বোন? কও, আমাদের দেখা আর না দেখা কোনো পার্থক্য আছে? বাড়ি তো এখন আপনি, সবকিছু তো আপনার। এটা কোনো কথা কইলে বোন? কি রে মারুফ, কি কয়? খারাপ কিছু তো কয় নাই, ও তো একটা ভুল কিছু কয় নাই। হ্যাঁ, কোন কথাটা ভুল বলছে বলো তো? ওই বাড়ি তোমার, সম্পত্তি তোমার, মা তোমার, সবকিছু তোমার। কই, আমি তো কোনোদিন তোমার ভাগ দিতে আসি নাই। আমার বাবা যে সম্পত্তিগুলো রেখে গেছিল, কোনোদিন তো আমাকে সে এক ফোঁটা দাও নাই। সবকিছু তো নিজে দখল করতেছো, নিজে ভোগ করতেছো। আচ্ছা বুঝছি বুঝছি, তোমার যত মনের কথা, মনের দুঃখ, মনের কষ্ট সব আমারে কইবা, আমি বইয়া সব শুনবো। এখন চলো তো, কোনো কথা নাই, বাড়ি চলো। কি আর করবেন আপনি? সে একই পেঁচাল পারবেন, সে একই সান্ত্বনা দিবেন। শুনুন ভাই, এসব সান্ত্বনা টান্তনা না আমাদের দরকার নাই। আমরা যা বুঝার তা বুঝে গেছি। কি ব্যাপার, তুমি কি দাঁড়ায় এখানে বকবক করবা নাকি যাবা? আমার কিন্তু এত সময় নেই, আসলে আসো। ওঠো। মারুফ ভাই, আমার কথা শোন। বোন, আমার কথাটা শোনো, তোমার মায়ের লগে দেখা করে যাও। মারুফ, মায়ের লগে দেখা কর, মা কিন্তু খুব কষ্ট পাইবো। আরে তোর লাগে সারাক্ষণ মন খারাপ করে। ভাই ও ভাই, ভাই একটু খারাপ না ভাই, আমার কথা। মারুফ আমার কথা শোন, পাগলামি করতেছস তোরা। ভাই ভাই, মারুফ, মারুফ আমার কথা শোন। মারুফ, ফিরে যাস না? তুই কেমন আছোস? কবে এলি তুই? কি ব্যাপার, তুই চুপ করে থাকবি, কথা কবি না? শেষ। শেষ মানে কি শেষ? শেষ মানে শ্বশুর বাড়ির পাট একেবারের জন্য শেষ করে চলে আসলাম। কি ইন্নালিল্লাহ, মানে ওরা না বলছিল যে মানুষ তো কত কথাই কয়। স্বামী মারা যাওয়ার পর স্বামীর বাড়িতে ওই মাইয়ার কিচ্ছু থাকে না, না থাকে সম্মান, না থাকে ভালোবাসা, না থাকে নিরাপত্তা। মানুষ তো মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য কত কিছুই কয়, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলাইছে। তুই কি কইতেছস? আচ্ছা আমার কত একটু বুঝাইয়া যে ওরা আসলে কি কয়? ওরা তো কিছু কয় না, ওরা করে। জোসনা, তুই উল্টা পাল্টা কি কইতেছস, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। তুই আমার একটু বুঝাই কত, মানে কি হয়েছে ঘটনাটা? তুমি আসলেই শুনবা? হ্যাঁ শুনবো। আপনি তো রাখতে কোনো কথা কবি না। কথা কইলে কিভাবে বুঝতে পারছিস তুই? একটা কথা কবি না, চুপচাপ শুনবি, আমি যা বলবো তাই করবি। হ্যাঁ, এই তোর স্বামী মারা গেছে, তারপর আমি তোর এই বাড়িতে রাখছি। কেন রাখছি? হ্যাঁ, তোর আমি ঠিক মতন ভরণ পোষণ জামা কাপড় সব কিছু দিতেছি। কেন দিতেছি বুঝছিস না? হ্যাঁ, আলু দোহাই লাগে কাউরে কিছু কমিও না, চুরিটা শোনান আমার ভয় লাগতেছে। রেখে দিছি কারো কিছু করবি না। তুইও করবি না, আমিও করবো না। শোন, আমি তোর এই বাড়িতে রাখছি শুধু তোর ভালোবাসার জন্যে।
তোর আমি পাবো, তুই আমার কাছে আসবি, আমরা আদর্শ ভাগ দিবি, হ্যাঁ? এই জন্য তোর মেয়ে বাড়িতে রেখে দিছি। ভাইজান ভাবি বাড়িতে আছে, ভাবি শুনলে। তোর ভাবি নাই, ভাবি বাপের বাড়িতে গেছে, 1 মাস থাকবে না, 1 মাস তুই আমার আমি তোমার, হ্যাঁ? ভাইজান আল্লাহ দোহাই লাগে, আমি এরম মাইয়া না, তোর মাইয়া হইতে সমস্যা কোথায়, হ্যাঁ? শোন না, আমি তোর বোঝাই করতেছি, শোন শোন না, আর কি শুনতে চাও? না, কি সর্বনাশের কথাবার্তা, কি কপাল তোর জোৎস্না, তোর সঙ্গে এমন ঘটনা ঘটবো আমি তো ভাবতেই পারি না। তোর মা বাপ যদি বাইসা থাকতো একটা ব্যবস্থা তোর ঠিকই হইতো, কিন্তু এখন ফিরবি তুই কার কাছে? সেই তোর ভাই আর ভাবির কাছেই তো না, তারও তো একটা অমানুষ, এটা আমরা সবাই জানি। তোরে বিয়ার আগে কেমন অত্যাচার করছে সেটাও আমরা জানি। তোরে তোরে বিদায় করার লাগে তারা পাগল হয়ে গেছিল, কতগুলো টাকার লাইগা একটা অমানুষের কাছে তোরে তুইলা দিছিল। আমরা সবাই এই খবর পাইছি। এখন সেই ভাই সেই ভাবি তার কাছে তুই ফিরে যাবি, তারা কি তোরে মাইনে নিব? আমার মনে হয় না। জানি, আমি সবই জানি, তারপরও এখানে চলে আসছি। এক পেট তো এজন্য এত কিছু চিন্তা করিনি। গায়ে শক্তি সামর্থ্য আছে, কোনো না কোনো কাজ আমি ঠিকই বাই করে নেব। লাগলে মানুষের বাড়িতে কাজ করবো, এত বড় জায়গা, থাকার ব্যবস্থা হয়েছে। তাই বলে তোর কপালটা এমন হইল জোৎস্না? আব্বা ছোটবেলায় নাম রাখছিল জ্যোৎস্না, কিন্তু আব্বা বুঝে নাই তার এই জ্যোৎস্না একদিন গ্রহণ লাভ। আর একটা কথা কইস না জোৎস্না, চুপ কর। সাধেই তো বলি না, চারিদিকে যে আন্ধার দেখি। আচ্ছা মামুন ভাই, তোমার বাড়িতে কি আমার থাকতে দিবা? আচ্ছা চিন্তা করো না, তোমার আর লজ্জা না দিয়ে আমি তোমার বাড়িতে থাকবো না। যখন আমি তোমারে মন প্রাণ দিয়ে চাইতাম, তখনই তো আমারে ফিরাই দিছি, তখনই তো আমারে তোমার কাছে রাখো। আর এখন তো আমি বিধবা, সমাজের কাছে না আমার কোনো মূল্য আছে, না পরিবারের কাছে কোনো মূল্য আছে, তোমার কাছে কেমনে থাকবো? আসি। কিরে বাজান, তোর কি শরীরটা খারাপ লাগতেছে? না মা, শরীর ঠিক আছে, শরীর শরীরের জায়গায় আছে। তুমি চিন্তা করো না মা। হয়েছে কি, ওই মারুফ আইছিল। মারুফ আইছে? হ, আমার মারুফ আইছে? কই আমার মারুফ কই? বাড়িতে আসবো না? না মা শোনো না, মারুফের লোক আমার কথা হয়েছে, দেখা হয়েছে। ওই বললাম বাড়িতে আসার জন্য, কিন্তু ও বললো আমার সময় কম, সময় একদমই নাই, কাজে আসছিল, কাজ শেষ, এখন চলে গেছে। তুই ঠিক মতো বাড়িতে আসতে কস নাই তোরে? কমু না কেন, অবশ্যই কইছি। আমি ওরা বাড়িতে এসে কইছি, যা যা কোনে সবই কইছি, কিন্তু ওরা যা বলছে তেমনই উত্তর দিছে। ওরা মানে কি রে? ওরা আবার কারা? ওর লগে কেডা আসছিল? ওরা মানে ওই মারুফের বউ আইছিল লগে, মানে দিবাও আইছিল। মারে তোমারে কইছিলাম
এই বিষয় সম্পত্তি আমার নামে লিখে দিও না, এগুলো নিয়ে পরে একটা ঝামেলা হইব। এখন হইল না, তোমরা কেউ আমার কোনো কথা শুনতে চাও না, কোনোদিনও শোনো নাই। তোরে বুঝি এইসব নিয়ে ওরা কথা শোনাইছে? বাধ্য বাধ্য, কথা আর শোনার কি আছে? সারা জীবন কথা শুনবো, শুনে যাইতেই হইব, কিছু করার নাই, এটাই আমার কপাল। মা, এই জ্যোৎস্নার খবর কিছু শুনছো? জ্যোৎস্নার খবর কিছু শুনি নাই তো। কি হয়েছে জ্যোৎস্নার? জ্যোৎস্নার তো আর শ্বশুর বাড়ি থেকে বাইর করে দিছে, আর রাহে নাই। ওরে আল্লাহ, কি কস? তুই কই থেকে শুনলি? ওই রাস্তায় আমার লগে দেখা হয়েছিল। আহা, কি কপাল মাইয়াডার, একেবারে পোড়া কপাল নিয়ে জন্ম লইছে। বাপ মা তো আগেই মরে গেছে, আর ওর বাপ মারি তো দেখাশোনা করে নাই ঠিক মতো। বিয়া দিছিল একটা হারামি বাচ্চার লগে, গেল এখন কপালটা পুইরা। এখন ওরে কে দেখবো, কে ওর দায়িত্ব নিব? কি আর নিব, কপাল যখন পুড়ছে ঘুরবো, মানুষের দ্বারে দ্বারে যাইব, আর কি করব। আমি একবার ওরে দেখা শুনে। হ, সেটাই ভালো, কোন এক ফাঁকে তুমি দেখা করে এসো। যাই, একটু পানি খাই, গলাটা শুকায় গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে মা, কেমন আছিস তুই? আছি। তা এই রোদের ভিতরে আপনি কই যান? মামুনের কাছে তোর কথা শুনে কইলাম তোর একটু দেখতে যাবো, তোরে দেখার জন্য বাড়ি থেকে বাইরে এসেছি। তুই কই যাস? আপনি তো সবই জানেন খালাম্মা, থাকার ব্যবস্থা তো হয়েছে, কিন্তু খাওয়ানোর ব্যবস্থা তো হয় নাই। তাই বাইরে হয়েছি, দেখি কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। তোর এই মার কথা কি তুই ভুলে গেছস? না খালাম্মা, আপনার ভোলার সাহস কি আমার আছে? কিন্তু আমি এমন কিছু করতে পারবো না যার জন্য মামুন ভাই লজ্জার মুখে পড়ে। কে কি কইলো অত কথা শুনুনের সময় আমার নাই। আমি তোর এই মা যতদিন বাইচে আছে তুই আমার কাছেই থাকবি, আর কোনো চিন্তা নাই, ঠিক আছে? না খালাম্মা, এরা হয় না। মানুষজন আজে বাজে কথা কইব, উল্টা পাল্টা কথা কইব। আপনি তো মামুন ভাইরে ভালো মতোই চিনেন, মামুন ভাই তো মানুষের কথা নিতে পারে না। সেইটা তুই আমারে ভাবতে দে। আচ্ছা, আমার বয়স হয়েছে না, আমারে তো আগে পয়সা দেওয়ার লেগা একজন মানুষ লাগে নাকি? তুই অহন থেকে সারাদিন আমার কাছে থাকবি, রাইত হইলে তোকে বাড়িতে চলে যাবি, তাইলে তো আর কোনো সমস্যা নাই। কি আছে? আরে মামুন ভাই, জ্যোৎস্না, তুই আয় আয় আয়। তুমি এখানে কি করো? কি আর করবো, ওই যে মা কখন কই যায় কোনো কিছু তো ঠিক ঠিকানা নাই, এই ফাঁকে আমি রান্না বান্নাটা শেষ করে ফেলাইলাম। মামুনের কথা আর কি কম, ওকে কারো কথা শুনে? হ্যাঁ, পাগল পোলা একটা, সারাটা দিন বাইরে কাজকর্ম কইরা আইসা আবার বাড়িতে আমার সাথে রান্না বাড়া সব কাজ করে, কথা কইলে শুনে, পুরো একটা পাগল। মামুন ভাই, তুমি যেমনে কাশতেছো, তোমার তো মনে হয় ঠান্ডা লাগছে ভালোই। এই সময় তুমি ধোয়ার কাছে থাকো না, তুমি উঠো, আমি দেখতেছি। আরে না না, কারো কোনো কিছু করার দরকার নাই, আমার রান্না বান্না সব শেষ। তুই যা, ওই মার লগে একটু গপ্প গুজব কর, এই ফাঁকে আমি সব কিছু গোছগাছ করে আইতেছি। তুমি তো কোনোদিনও কারো কথা শুনো না মামুন ভাই, মাঝে মধ্যে মানুষের কথা শুনতে হয়। তুমি উঠো তো, আমি দেখতেছি, আসো। আহা, ইয়াল্লা, গায়ে তো মেলা জ্বর। আরে না না, কিছু হয় নাই। খালাম আপনারা কিছু কয় নাই? আমার তো কিছুই কইস নাই। ও বাজান, ঠিকই তো, জ্বর তো মেলা। মারে, তুই ওরে ঘরে নিয়ে যা, মাথায় একটু পানি ঢেলে দে, আমি থাল বাসনে দিই। আরে বাবা, কিচ্ছু লাগবো না, আমি ঠিক আছি। মামুন ভাই চলো তো।
আসো। আরে কি পাগল হইছস তোরা? আসো। আরে এরকম জ্বর তো হইতেই পারে, তোরা কি আশ্চর্য, কি শুরু করলি? তুমি উকিলের সাথে কথা বলছিলা? ফোনে কথা বলছি, উকিল বললো যে আগামী সপ্তাহে গিয়ে একদম সরাসরি কথা বলতে। আমার মনে হয় হয়ে যাবে। ভাই ফোন দিছে, কি করব? রিসিভ করো, লাউডে দিবা। হ্যালো। হ্যালো হ্যালো মারুফ, কেমন আছোস ভাই? কেমন আছি এটা জানার জন্য ফোন দিছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এটা তুই কেমন কথা কইলি ভাই? আমার আবার কি উদ্দেশ্য থাকবো? ভাই বাইরে ফোন দিব না, খোঁজ খবর দিব না, এটাই তো জগতের নিয়ম। এটা তুই কেমন কথা কস? তোরে ফোন দিব না আমি ভাই? এই জগতের নিয়ম কি তোমার মানো? হ্যাঁ, আরে তোমাদের কাছে তো জগতের সব নিয়মে উল্টা। এই যে তুমি আমার ভাই, কোনোদিন তুমি জগতের নিয়ম মানছো? আমার মা, আমার আব্বা, তারা কি মানছে? আসছে আমার জগতের নিয়ম শিখাইতে। দেখ মারুফ, উল্টাপাল্টা কথা কইস না। আমি কখনো নিজের ভালো মন্দ দেখি নাই ভাই, সব সময় তোকে ভালো মন্দ দেখার চেষ্টা করছি। আর কি করছ তুই? আমি তোরে কতবার কইছি, তোর যদি কোনো অভিযোগ থাকে, কোনো চাওয়া পাওয়া থাকে, তুই আমার কাছে আয়, বাড়িতে আয়। তোরা তো মার লগেও দেখা করস না, বাড়িতেও আসস না, আমার লগেও কথা কস না। কি ব্যাপার ভাই, আমি কি অপরাধ করছি? যদি কোনো চাওয়া থাকে, অভিযোগ থাকে, তোরা আয় বাড়িতে, মা আছে, আমরা দুই ভাই মিলে বসি, একটা সিদ্ধান্ত হয়ে যাইব। এই ভাই শোনো, আমার না এত জ্ঞান দিও না। আমার কি মনে হয় জানো, তুমি চিরদিন বেঁচে থাকবা, তুমি কোনোদিনও মরবা না। যদি তোমার মরার চিন্তা থাকতো না, তাহলে এই সম্পত্তিগুলো ভাগ করার আগে একবার আমার কথা চিন্তা করতা। মারুফ, আবারও তুই উল্টাপাল্টা কথা কইতেছস। দেখ, আমার কাছে সারা জীবন যা ন্যায্য মনে হইছে, ভালো মনে হইছে, সেটাই আমি করছি। শুধু আমার জন্য নাই, সংসারের জন্য, তোর জন্য, আমার জন্য, মায়ের জন্য, সবার জন্য। আর চিরদিন আমার কাছে যা ন্যায্য মনে হইব, ভালো মনে হইব, আমি সেটাই করবো। এইখান থেকে কেউ আমার সরাইতে পারবো না। এক মিনিট, কি বললা তুমি? হ্যাঁ, তোমার যখন যা ইচ্ছে তুমি তাই করবা? দেখো ভাই, তুমি শুধু আমার বড় ভাই দেখে আমি চুপচাপ সবকিছু সহ্য করতেছি। এই দেশে কি কোনো আইন কানুন নাই, কোনো বিচার সালিশ নাই? তোমার মগের মুলুক পাইছো নাকি তোমার যা ইচ্ছা তাই করবা? মারুফ, মারুফ কি কইতেছস তুই? এই দাও তো ভাই, এসব কি আবল তাবল কথা বলতেছেন? আপনার এইসব আচরণের কারণে না আমাদের কোনোদিন আপনার মুখ দেখতে পর্যন্ত ইচ্ছা হয় না। আপনি আর কোনোদিন আমাদেরকে এখানে ফোন দিবেন না। আপনার সাথে কথা বললেই আমাদের দিন খারাপ যায়। খবরদার বলে দিচ্ছি, আর কোনোদিন ফোন দিবেন না, কথাটা যেন মনে থাকে। তোমার একটা কথা কই, সারা জীবন নিজে যা ভালো মনে করছো, ন্যায্য মনে করছো, তাই করছো। এখন যদি তোমার ভালোটা রেখেও না মাইনা নিতে চায়, সেখানে কি মন খারাপ করা উচিত? আমি জানি মন খারাপ করা উচিত না, তাও যে কেন মন খারাপ হয় জানি না। কিন্তু জোসনা দেখ, তোর আমি একটা কথা কই, আমি কিন্তু সারা জীবন যা আমার নিজের ইচ্ছা, যা আমার নিজের খুশি, সে অনুযায়ী চলি নাই। আমি সবসময় অন্যের ইচ্ছা, অন্যের খুশিরে প্রাধান্য দিছি। যদি নিজের ইচ্ছা, খেয়াল, খুশির গুরুত্ব দিতাম, তাহলে কি তোর পরের বাড়িতে যাইতে হইতো? আমার বাপ যখন মারা যায় তখন আমার বয়স কত? মাত্র 13 বছর। আর মারুফ, মারুফ তো বাপেরা দেখেই নাই, সে তখন মায়ের পেটে। ভাগ্য ভালো, বাপ বুঝতে পারছে সে বেশি দিন মনে হয় টিকবো না, তখন তার সহায় সম্পত্তি যেটুকু ছিল সব মায়ের নামে লিখে দিছিল। কিন্তু বাপ চলে যাওয়ার পরে মা পড়ে গেল একটা অথৈ সাগরে। আমারে লইয়া, মারুফে লইয়া কত বড় বিপদ যে রাত পাড়ি দিতে হইল, সেটা একমাত্র মাই জানে। মাই তখন কি করবো আমার দুই ভাইরে নিয়ে? এদিকে আমার চাচারা কিন্তু মায়ের ছাড়ে নাই, তার ওই সামান্য সম্পত্তির দিকে তাগর নজর গেছে। মারে নানান রকমের কথা শুনাইছে, তার নামে নানান রকমের কুচ্ছা রটাইছে, তারে অপমান করছে, সবসময় হেয় করার চেষ্টা করছে। মা বাধ্য হইয়া নিজের সম্মান বাঁচাইতে, আমগো দুই ভাইরে বাঁচাইতে, এই সংসারটা টিকাইতে
সে বাড়ি থেকে বের হয়ে আসছে। এই সমাজে একজন মা বিধবা অবস্থায় কেমনে যে সংসারটা টিকায় রাখে, কত কষ্ট, সেটাই সমাজের নারীরা খুব ভালো মতোই বোঝে। আর আমার ছোট ভাইটারে কেমনে মানুষ করবো, এই মারে নিয়ে কেমনে চলবো, তখন এই দুশ্চিন্তায় আমার মাথাটা পাগল হয়ে গেছিল। তখন বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে দিছি, মানুষের বাড়ির কাম করছি, জমি জিরাত করছি, ছোট ভাইটারে লেখাপড়া করাইছি। আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইলাম। আমি সব জানি, তোমার নতুন করে কিছু করতে হবে না। আমি জানি যে তুমি তোমার ইচ্ছারে কোনোদিন প্রাধান্য দাও না, তুমি সবসময় প্রাধান্য দিচ্ছ খালাম্মা আর তোমার ভাইকে। কেমনে তুমি তোমার পরিবারটারে আগলায় রাখবা জানো মামুন ভাই? আমার বিয়ের কথা যখন হইল, আমার না বুকটা ফাইটা যাইতেছিল। তোমার একবার বলি যে মামুন ভাই আমার যাইতে দেও না, আমার আটকায় রাখো, কিন্তু বলতে পারিনি। কারণ আমি জানি তুমি তো এখন যুদ্ধে নামছো, মহাযুদ্ধে। এই যুদ্ধে আমি কেমনে তোমার পথের কাটা হয়ে দাঁড়াই? আমি তো দাঁড়াইতে পারিনি, তাই নিজ থেকে তোমার কাছ থেকে চলে গেলাম। আর তুমি দিন রাত এক কইরা খালাম্মার খেয়াল রাখলা, ভাইটার খেয়াল রাখলা। কিন্তু মামুন ভাই, তুমি একটা জিনিস খেয়াল করছো? আমি আবার ঘুরা ফিরা তোমার বাড়িতেই আসলাম। খালাম্মা আবার কেন নিয়ে আসলো বলো তো? উনি নিজেও তো একজন বিধবা মহিলা। উনি জানে একটা বিধবা মাইয়ার এই সমাজে টিকে থাকতে কত কষ্ট করতে হয়, কত সংগ্রাম করতে হয়। এই জন্যই আমারে বুকে টাইনা নিল। কি আজব ব্যাপার, তাই না? এই সময়ে আইসা আমার সহায় হইলা তুমি, খালাম্মা সহায় হইলা তুমি। অথচ যে ছোট ভাইটার জন্য এত করলা, এত কিছু করলা, নিজের এই জায়গায় আনলা, সেই ছোট ভাইটাই তোমার মূল্য দিল না। ছোট ছোট হাসি খেলা একদিন স্মৃতি হয়ে যায়, বুক জুড়ে ভালোবাসা একদিন বাসি হয়ে যায়। থাকে শুধু স্বপ্ন মায়ার বাঁধন হয়ে মিলনের গান গেয়ে যায়। যে বাঁধন কখনো যাবে না ছিঁড়ে, যে বাঁধন কখনো যায় না ছিঁড়ে, যে বাঁধন কখনো যাবে না ছিঁড়ে, যে বাঁধন কখনো যায় না ছিঁড়ে।
দেহ ভেসে যায় ওই দূরাকাশে মন পড়ে রয় এই মাটিতে রক্তের অক্ষরে লেখা থাকে কিছু নাম যায় না মুছে শত আঘাতে দেহ ভেসে যায় ওই দূরাকাশে মন পড়ে রয় এই মাটিতে রক্তের অক্ষরে লেখা থাকে কিছু নাম যায় না মুছে শত আঘাতে। মামুন ভাই চলো না দুইজনে গিয়া কোথাও বসি। জীবনটা কি অদ্ভুত তাই না? আমরা কত কিছু চাই জীবন থেকে, সবসময় কি পাই? হয়তো কিছু পাই, আবার কিছু হারাই ফেলি। মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। এই ব্যাপারটা আমার জীবনে কি অদ্ভুত রকম ভাবে মিলে গেল তাই না? কত স্বপ্ন ছিল ছোট ভাইটারে নিয়ে, সংসারটা নিয়ে, কোনো চাওয়াই আমার পূরণ হইল না জোসনা। আমি কি তোমার একটা চাওয়া পূরণ করতে পারি? হ পারস তো। এই যে এই মুহূর্তে তুই আমার পাশে বসে রইছস, নাও তো থাকতে পারতি এখন। এটা কি আমার জীবনে কম পাওয়া? ক মামুন ভাই, কি সুন্দর করে তুমি আমার বিষয়টা এড়াই গেলা তাই না? তুমি খুব ভালো করেই জানো যে আমি কি কইতে চাই তোমারে। আমারে তোমার থেকে বেশি কেউ বুঝে না। মামুন ভাই, আল্লাহ দোহাই লাগে তুমি একটাবারের জন্য হ্যাঁ করো। আমি সারাটা জীবন তোমার পাশে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই। একবার কিন্তু একজন তোরে নিয়ে গেছিল আমার কাছ থেকে, তাই না? কিন্তু কি আসলে নিতে পারছে? তুমি এমন কেন মামুন ভাই, এমন কেন? সব সময় আমারে দূরে ঠেলে দাও। আমারে তোমার কাছে রাখতে পারো না? সব সময় কেন আমারে দূরে দূরে পাঠাই দাও? আমি জানি তো জীবনের শেষ দিন পর্যন্ত তুই আমার পাশেই থাকবি, কিন্তু এখন কি আর সময় আছে? সময় নেই। মামুন তো মারুফের লগে দেখা করুনের লিগা পাগল হয়ে গেছে। কতবার মারুফরে ফোন দিল, মারুফ ফোন ধরল না, দীপাও ধরল না। বুঝলাম না আমার পোলাটা এত নিষ্ঠুর কেমনে হইল। কতদিন মারুফটারে দেখি না। কি করবেন খালাম্মা কোন? দুনিয়ার সব মানুষ তো আর একরকম হয় না। দুইজন ভাই একজন আরেকজনের থেকে কত দূরে জানেন খালাম্মা? আগে যখন মারুফ আর মামুন ভাইয়ের একলগে দেখতাম আমার যে কি ভাল লাগতো, কি সুন্দর ভাই বোনের সম্পর্ক। অথচ এখন একজন আরেকজনের দেখতেই পারে না, দুইজন দুই প্রান্তে। মামুন তো কয় ও শহরে যাইব, যেমনি ওক মারুফের বাসা খুঁজে বাইর করব, তো বসে যাইবই। কি কন না কন, শহর কি আমগর গ্রামের মতো ছোট নাকি যে গেলেই ঠিকানা খুঁজে পাইবো? আর মারুফ তো আমাকে কোনো ঠিকানাও দেয় নাই। মামুনরে দেখলাম মারুফের শ্বশুর বাড়িতেও ফোন দিচ্ছে,
হেরা তো কইল হেরাও ঠিকানা জানে না, নাকি যাই না ও ইচ্ছা করে দিল না, আল্লাহ মাহবুদ জানে। ইচ্ছা করতেছে 2 হাত দিয়া 2 পোলারে মুরগির পাখার মতো জড়াইয়া ধরে রাখি। আচ্ছা মা, তুই তো মামুনরে লইয়া ডাক্তারের কাছে গেলি, ডাক্তার কি কইল, কি অবস্থা? খালাম্মা ওই ডাক্তার কইছে তেমন কিছুই না, আসলে ওই কিছু ওষুধপত্র দিছে, ওষুধপত্রগুলো নিয়মিত খাইতে কইছে, আর কইছে যে ভারী কাজ যাতে না করে, একটু বিশ্রাম নেই এই। আচ্ছা মা, একটা কাম করলে কেমন হয়? মারুফরে তো ফোনে পাইলাম না, ওই মারুফের ফোনে একটা চিঠি লিখে দেওয়া যায় না? মানে তোমার বড় ভাইয়ের শরীর ভালো না, সে তোমারে খালি দেখতে চায়, মার শরীর ভালো না, মা খালি তোমারে দেখতে চায়, সারাদিন তোমার লেগে কান্দে। আমি না হয় লিখে দিলাম খালাম্মা, কিন্তু মারুফ কি আইবো? যে মানুষ ভাইয়ের ফোনই ধরে না, কোনো ধরনের যোগাযোগ রাখতে চায় না, একটা চিঠিতে সে মানুষ চলে আসবো কিনা আমি জানি না। তাই আপনি যখন কইছেন আমি ওদের লিখে দিলাম। খালাম্মা আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না, আপনি যান ঘরে যান, আমি এগুলো শেষ করে বেরোই, যান। বাজান একটা কথা কই। কি মা, আবার বিয়ের কথা কইবা? যে বিয়ে করতে হইব? হ্যাঁ, রাগ করস কে? শোন না, তুই যখন ছোট আছিলি তোর বাজান হাটে যাই আমার জন্য কত কিছু আনতো, শাড়ি, চুড়ি, আলতা, ঠোঁট পালিশ, নখ পালিশ। তো আমি এইসব পড়তাম না, আমার না শরম করতো। তোর বাজান তো মাঝে মাঝে রাগ হয়ে যেত, কইতো কি আরে দৌড়ো মায়া মানুষ, একটু সাইজা গুজা থাকবা, তা না তুমি এরকম বেরোস, দেখো আমার একটা মাইয়া হইব, তারে আমি একেবারে সব কিছু পিন্ধাইয়া পরিলান সাজায় রাখবো, মানুষে দেখলে পাগল হয়ে যাব। তুই ছোটবেলা থেকেই আমার খুব শখ, তোর বাজান তো মরেই গেল, তোরে বিয়া করাইয়া ফুটফুট একটা বউ আনবো বাড়িতে, সাইজা গুজা বাড়ি দিয়ে ঘুরবো, আর আমার মা মা কয়ে ডাকবো, আমার কইজাটা একটা ঠান্ডা হয়ে যাব। ওই যে মা, সেই একই কথা হইল, বিয়ের কথা। কিন্তু এখন তো আমার সময় নেই মা, সময় গেলে সাধন হবে না। জ্যোৎস্না মায়াটা কিন্তু খুব লক্ষ্মী। তুই যদি জ্যোৎস্নারও বাড়িতে বউ করে আনতি, ও আমার মা কয়ে ডাকতো, আমার পরানটা একটা জোরে আছে একটু বাজান। তুমি এক কাজ করো, তোমার ওই ফুত আছে না, ছোট ফুত মারুফ, তার বাড়িতে থাকতে কও, আমি মন বইরা তারে দেখি, আর তুমিও মন বইরা তার বোর কাছ থেকে সারাক্ষণ খালি মা 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 ডাক শুনো। হ্যাঁ, কি যে কস, নিজে বিয়া করছে সেইটাই আমাকে কয় নাই? ও কি বাড়িতে আসে যে ওর বউ বাড়িতে নিয়ে আসবো, আর ওর বউ আমারে মা মা কয়া ডাইকা পরান জুড়াইবো? মা একটু বাইরে আসবেন। আরে জোসনা, তুই আয় আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। শোন না, মা কি কয়, মা কয় তুই নে। জোসনা, এই জোসনা, জোসনা, জোসনা। কি রে বাজান, কি হয়েছে? জ্যোৎস্নারে ডাকতাছিস কা, কিছু লাগবো? না মা, কিছু লাগবো না। কতবার কইলাম জ্যোৎস্নারে বউ কইরা বাড়িতে আন, কথা কইলে তো কথা শুনোস না। ওই যে সময় নাই, সময় গেলে সাধন হবে। তুমি যাও মা, ঘুমাও। যাও মা। এই নাও তোমার কফি। কি ব্যাপার, ফোনে এত মনোযোগ দিয়ে কি দেখতেছিল তুমি? তোমার ভাসুরের নাকি আমার দেখতে ইচ্ছা করতেছে, আমার দেখার জন্য নাকি সে একদম পাগল হয়ে গেছে। আল্লাহই জানে নতুন করে আবার কিসের গন্ধ পাইছে। আর মা, আরে মা তো মাই, আমার ভাই যে সুর দেয় না, আমার মা সেই সুরে গান গেতে থাকে। আমি না একটা জিনিস বুঝি না, এতদিন তো আমার কথা মনে ছিল না, হ্যাঁ হঠাৎ করে কি এমন হইলো যে আমার দেখার জন্য একদম পাগল হয়ে গেছে, একদম কান্নাকাটি করে সবার বুক ফাইটা যেতেছে। এসব কথা তোমাকে কে বলছে? মামুন ভাই? আমি না মামুন ভাইকে বলছি এদিকে ফোন দিতে না। আরে শোনো না,
সে তো একবার ফোন দেয় নাই, অনেকবার আমাকে ফোন দিচ্ছে। আমি কি তার ফোন ধরছি নাকি? হ্যাঁ, যতবার ফোন দিচ্ছে আমি প্রত্যেকবার ফোন কেটে দিচ্ছি। পরে হচ্ছে ওই যে তার নতুন বউ আছে না, তার নতুন বউকে দিয়ে আমাকে ফোন দেওয়া হয়েছে। নতুন বউ? সে তো কোনোদিন বিয়েই করে নাই, এর মধ্যে আবার নতুন বউ কোথা থেকে আসলো? আর এতটুকু সময়ের মধ্যে এত কিছু হয়ে গেছে, তারা আমাদেরকে কিছু জানানোর প্রয়োজন মনে করে নাই? কি আজব! আমি জাস্ট ভাবি তুমি কিভাবে এই ফ্যামিলিতে থাকছো। আমার কল্পনারও বাইরে এটা যে আমার হাজবেন্ডের ফ্যামিলি এরকম থার্ড ক্লাস হবে। আরে নতুন বউ মানে কি? নতুন বউ মানে হচ্ছে যে জ্যোৎস্না, আমাদের গ্রামের মেয়ে। একসময় ভাইয়ের সাথে তার খুব খাতির ছিল। আরে সবাই তো ভাবছিল যে ওরা বিয়ে করে ফেলবে, কিন্তু সেটার হলো না। হঠাৎ করে যে একটা বড়লোক ছেলে পাইছে, বড়লোক ফ্যামিলিতে গিয়ে বিয়ে করে ফেলছে। কিন্তু কি করবে, বেশি দিন টিকতে পারে নাই। আমার মনে হয় যে ওখান থেকে বের করে দিচ্ছে। আর দেখো, ওখান থেকে বের হয়ে যাওয়ার পর আমার ভাইয়ের কাঁধে এসে পড়ছে। আমার নিজের কাছে না খুব লজ্জা লাগতেছে, কিন্তু আমার ভাইয়ের না একটু লজ্জা শরম নাই। আর এরকম একটা বাজে মেয়ের পাল্লা তুই আবার কিলিকা পড়বি? হ্যাঁ, যেই মেয়ে তোরে ফাঁকি দিয়া টাকার লোভে একটা বড় লোক ফ্যামিলিতে গিয়ে বিয়ে করছে, আবার নতুন করে এসে আমার ভাইয়ের কাঁধে এসে পড়ছে। আবার সেই মেয়েরা দিয়ে আমার ফোন দেওয়াই। হ্যাঁ, আমি কি এত বোকা নাকি? হ্যাঁ, যখন বুঝলাম এটা সেই জ্যোৎস্নার ফোন, আমি সাথে সাথে ফোন কেটে দিলাম। বাজে মেয়ে, তাই না? সবই বুঝলাম, কিন্তু এই বাজে মেয়ের সাথে যদি তোমার কথা বলার ইচ্ছাই না থাকে, তুমি কথা নাই বলে থাকো, তাহলে এত কিছু তুমি কিভাবে জানলা? বুঝাও আমাকে। আরে পাগল, আমি কি ফোন ধরছি নাকি? ফোনে কি কথা বলছি নাকি? বারবার আমার ফোন দিতেছিল। যখন আমি ফোন কেটে দিচ্ছিলাম, আমার মেসেজ করলো আমার ভাই নাকি আমার দেখার জন্য পাগল হয়ে গেছে, সারা দিন আমার কথা বলে, আমার মা নাকি আমার জন্য কান্নাকাটি করে, এইসব অনেক কথাবার্তা লিখছে আর কি। এখন এইসবও বিশ্বাস করতে হবে? যাব না। কোনো বিশ্বাসঘাতকের সাথে না আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিকই বলছো, কোনো দরকার নেই। আমরা তো এখানে খারাপ নাই, তাই না? আমরা তো খুব ভালোই আছি। যে মানুষটা আমাকে বাড়ি থেকে বের করে দিছে, আমার ছয় সম্পত্তি সব কিছু থেকে আমাকে বঞ্চিত করছে, আর সে এখন আসছে আমাকে পিরিত দেখাইতে। আচ্ছা ভালো কথা, এই আমার যে ফোনটা দিচ্ছে, এতবার যে ফোন দিল, কোনো জরুরি ব্যাপার না তো? মানে ওই যে আমাদের জমি জমার ব্যাপারে কিছু বলার জন্য ফোন দেয় না তো? কি করব বুঝতেছি না আমি। কি বলতেছো? আচ্ছা হইতেও তো পারে এরকম। একবার যাবা নাকি শেষবারের জন্য? মা, মা, মারুফ, 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 আমার বাজান আসছে। বাজান, কি ব্যাপার? তোমার বড় ছেলেকে বিয়ে করেছো নাকি? না তো বাজান, এই সময় মতো যদি জ্যোৎস্না না থাকতো, আল্লাহ না জানে কি হইতো। বাজান তুই অনেক দূরে থেকে আইসস, একটু বসে জিরেন। মারুফ ভাই, তুই আইসস? ভাই আমি যে তোরে কতবার ফোন দিছি, তুই দেখ। আমি জানি তুই খুব ব্যস্ত আছিলি ভাই, আমি জানি, কিন্তু তুই যে অবসর হলে আইবি, আমার খোঁজ খবর নিবি, এটা আমি ঠিকই জানতাম। আইসস, খুব ভালো করছস ভাই। এক কাম কর, মেলা দূরে আইসস না, মা ওর একটু খাইতে দাও না। শোন ভাই, তুই হাত মুখ ধুই আয়, চারটা খা, তারপরে বিশ্রাম নে, তারপরে কি তারপরে কি? একদম অস্থির হয়ে গেছো, একদম পাগল বানায় আমার এখানে নিয়ে আসছো। কি সমস্যা তোমাদের? হ্যাঁ, তুমি মইরা যেতেছো, মা একদম কাইন্দা ভাইসে যেতেছে। আচ্ছা আমার বলো তো, এত জরুরি ভাবে আমার এখানে ডাকার কি দরকার ছিল? কি সমস্যা? কি সমস্যা, কেন ডাকছো আমার সেটা বলো। আপনার মনে হয় আপনার ভাইরে দুই পায়ের উপরে দাঁড়ায় থাকতে দেখে খুব হতাশ হয়েছেন, তাই না? আপনার ভাই এতদিন অসুস্থই ছিল, এখন পর্যন্ত অসুস্থই আছে, বিছানাতেই ছিল। আপনার কণ্ঠটা শুই না আর ঘরে থাকতে পারে নাই, সুইটা চলে আসছে। মা, আমাদের কথার মাঝখানে বাইরে কেউ কথা বলুক, এটা আমার মোটেও পছন্দ না। শোনেন, আপনি যদি আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যারে ইচ্ছা তারে নিয়ে আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু মামুন ভাইরে নিয়ে যদি কোনো কথা কন, সেটা কিন্তু আমি মানব না। কোন অধিকারে? অধিকার? অধিকার মানে বুঝেন আপনি? মানে বুঝলে যে মানুষটা আপনারে বড় করার জন্য নিজে ছোট হইতে হইতে আজকে এই পর্যায়ে চলে আইছে, সেই মানুষটারে এত ছোট করে কথা কইতে পারতেন না। বাহ,
আপনি খুব চমৎকার কথা বলছেন। আরে যেই ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিছে, আমাকে বের করে দিয়ে সে নিজেকে খুব বড় করছে, তাই না? আর আমার বাপের সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করছে, এটা করে উনি একদম ছোট হয়ে গেছে। খুব ভালো কথা বলছেন আপনি। খালাম্মা তো আপনার পাশেই দাঁড়ানো, খালাম্মারে জিগান না কেমনে আপনার বড় ভাই খালাম্মারে পটায় সব সম্পত্তি নিজের নামে লিখে নিছে, জিগান। কারে জিজ্ঞেস করবো? আমার মাকে জিজ্ঞেস করব? উনি আর এখন আমার মা নাই, উনি এখন শুধু ওনার মা। আমার ভাই যেই গান গায় আমার মাও সেই গানের সুরে নাচতে থাকে। আর এই সম্পত্তি থেকে শুরু করে যত কিছু দেখেন না, এই সব কিছু থেকে আমার মা আমার ভাই সবাই মিলে আমাকে বঞ্চিত করছে। তারা তিলে তিলে সারা জীবন আমার সাথে পক্ষপাতিত্ব করছে। আমার কি মনে হয় জানেন, উনি আমার আপন মা না। যারা সৎমা আছে না, সৎমারা ওনার থেকে ভালো হয়। মারুফ, আর একটা কথা কবি না তুই, খবরদার। কাল লোকে কেমনে কথা কইব এই জ্ঞান তোর নাই? তোর এত লেখাপড়া করে কি লাভ হইলো আমার? আজকে মাল লোকে তুই এমন করে কথা কর, এটাও আমার দেখতে হইলো? বাহ ভাই বাহ। আর আমার এইটাও দেখতে হলো না, আমার আজকে এখানে এসে এইটাও দেখতে হইলো যে তুমি আমারে মারার জন্য হাতটা পর্যন্ত তুললা। ঠিক, আরে সামান্য একটু সম্পত্তির জন্য তুমি তোমার স্বার্থপর চেহারাটা আমাকে দেখাই দিলা, তাই না? কি কইলি? কি কইলি? আমি স্বার্থপর? আমি স্বার্থপর? এই সামান্য সম্পদের হিসাব করলি তুই এখন? অথচ তোরে লেখাপড়া করাইতে যায় যে নিজের লেখাপড়াটা ছেড়ে দিলাম, সেই হিসাবটা তুই করলি না? সামান্য এই সংসারটা বাঁচাইতে গিয়া, তোরে মানুষ করতে গিয়া, লেখাপড়া করাইতে গিয়া আমি যে মানুষের বাড়িতে কাম করছি, অন্যের জমি জিরাত করছি, এটা তোর মনে নাই? সেই হিসাবটা তুই করলি না? আমি স্বার্থপর না? খুব স্বার্থপর। শোন, তোর ফর্ম ফিল আপের সময় অনেকগুলো টাকা লাগবো। মায় পাগল হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো? তখন কি করছি? আমার শখের সাইকেলটা আমি বিক্রি করে দিছি শুধুমাত্র তোর ফর্ম ফিল আপের টাকা জোগাড় করার লেগে। এখন সেই হিসাব করলি না তুই? আমি স্বার্থপর। তোর স্কুলটা কই আসছিল? মেলা দূরে, ছোট মানুষ, তোর কষ্ট হইব, পায়ে ব্যথা পাবি, এর লেগে তোরে কান্দে করে লয়ে রোজ তোর আমি স্কুলে লয়ে গেছি। সেই হিসাবটা তখন তুই করলি না? মনে নাই তোর? তোর কিচ্ছু মনে নাই? কিচ্ছু মনে নাই? মার কিচ্ছু মনে নাই? সব মিলে গেছে। ওই যে বাবন ডাঙায় মেলা দেখতে যাবি, হ্যাঁ বাইনা দৌড়লি, ভাই আমার মেলা লয়ে যাও, মেলা লয়ে যাও, মেলা লয়ে যাও। তখন তুই একটু বড় হইছস, আমার শরীরটা খারাপ আছিল, তখন তোরে এই কষ্ট কইরা কান্দে করে লইয়া 5 মাইল দূরের বামন ডাকার মেলায় লইয়া গেছিলাম। জোসনা, ভালো মতো পইরা দেখেন। আপনার আম্মা সব সম্পত্তি আপনার ভাইয়ের নামে লিখে দিছে, এটা ঠিক। কিন্তু তার কিছুদিন পরেই আপনার ভাই একটা পরিচিত বিশ্বস্ত উকিলের কাছে গিয়া সব সম্পত্তি আপনার নামে করে দিছে। আপনার আম্মা তখন আপনার সম্পত্তি দিতে পারতো না, কারণ আপনি নাবালক আছিলেন। কিন্তু এখন তো আপনি প্রাপ্তবয়স্ক, নেন আপনার জমি, সয় সম্পত্তি সব কিছু বুঝে নেন। আপনার আম্মা চাইলেও তখন আপনার সম্পত্তি দিতে পারতো না, কারণ আপনি নাবালক আছিলেন। কি রে বাজান, এগুলা তুই কখন করলি? কবে করলি? আমারে তো কিছুই করলি না। মা, আমার তুমি মাফ করে দাও মা, আমার তুমি মাফ করে দাও। আমি তোমার কিচ্ছু কই নাই। আমি জানি তো তুই আমার কতটা বিশ্বাস করো, কতটা ভালোবাসো, কতটা কষ্ট করে সংসারটা তুমি আগলে রাখছো। আমি 2 ভাইরে আগলে রাখছে তো আমি জানি মা। মা শোনো না, তুমি যখন আমার সম্পদ লেগে দিলা, আমি তখন মহা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আমি এখন কি করবো? আমার বাপ তো ভাইসা নাই। এখন যদি আমার কিছু হয়ে যায়, আমি যদি আমার এই সম্পদ ভাইরে না বুঝিয়ে দিতে পারি, বড় দুশ্চিন্তায় ভুগতে লাগলাম।
তখন এক পরিচিত উকিলরে কইলাম, সে কইল যে নাবালক হইলেও তারে হেবা দলিল করে দিয়ে যেতে পারবেন। তখন ভাই আমার নাবালক, তখন তারে সে সম্পত্তি আমি হেবা দলিল করে দিয়ে নিশ্চিত হইলাম। আমি জানি এই কথা তোমার কইলে তুমি দুশ্চিন্তা করবা, কষ্ট পাবে। আমি তোমার কষ্ট দিতে চাই নাই মা, আমি তোমার দুশ্চিন্তা রাখতে চাই নাই, তাই তোমার কিচ্ছু কই নাই। এমন আরো অনেক কথা আছে গো মা, আমি কাউরে কই নাই, কাউরে কই নাই। সহ্য করতে পারবো না তাই কাউরে কিচ্ছু কই নাই। জ্যোৎস্নারও কইতে চাই নাই, কিন্তু জ্যোৎস্না আমারে বাধ্য করছে। এখন আমি বাধ্য, কারণ আমার হাতে আর সময় নাই। ভাই তোর কাছে আমার একটা অনুরোধ, একটা মিনতি, আমি না থাকলে আমার মা ডারে দেখিস ভাই, আর কিছু চাই না। আমার মা ডারে দেখিস ভাই, মা ডারে দেখিস, আমি না থাকলে আমার কথা দে। না থাকে মানে কি? ও বাজান, না থাকলে মানে কি রে? কই যাবি তুই? মানে কি? ও যাস না, ও কি কয়? ও কই যাইব? খালাম্মা, আপনি একটু শান্ত থাকেন। ওনার শরীরটা অনেক দিন ধরেই খারাপ। আমি জোর করে তারা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তারপর ডাক্তার দেখেই কইল যে তার অবস্থা ভালো না, খুব খারাপ। অনেকগুলো টেস্ট দিল, আমি সাথে সাথে টেস্টগুলো করাইলাম। আমি শহরে পর্যন্ত নিয়ে গেছি তারে, অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, কোনো লাভ হইল না। পরে সেই দিন ডাক্তার শেষ সংবাদটা জানাই দিল। মামুন ভাই, চলো না দুইজনে গিয়া কোথাও বসি। আমরা তো দুইজনে কোনোদিন একা কোথাও বসি নেই। তুমি রাগ করো না, চলো না। কেন আমার জোরাজোরি করিস? তোরা জানাস না যে জোরাজোরি আমি একদমই পছন্দ করি না। আমি কতবার কইলাম যে হাসপাতালে আমি যাবো না। এতবার হাসপাতালে আসা, এত টেস্ট ফেস্ট কিচ্ছু আমার ভালো লাগে না। এখন খুশি, মন ভরছে। শেষবারের মতো কইতেছি, আর জীবনেও কমো না, সত্যি। আর কোনোদিন কথা কর সুযোগও পাবি না তোরা, শুধু আজকে, কোনোদিনই পাবি না। মারুফ আর আমার কথা শুনতে পারবো না, দীপা আর অসম্মান করে কথা কইতে পারবো না, মা আমার বিয়ার লেগে জোরাজোরি করতে পারবো না। আর তোরা তো সারা জীবন কিছু দিতে পারলাম না, তুই আর আমার দেখার সুযোগ পাবি না। দেখ, এই যে দেখ সার্টিফিকেট, মরণের আগে মরণের সার্টিফিকেট আমার হাতে। দেখ, এই যে তার ফাইনাল রিপোর্ট। ভাই তোরে আমি কেমন ভালোবাসছি এটা তুই জানিস না ভাই। তোর লোকে তো আমার শুধু রক্তের সম্পর্ক না, আত্মার সম্পর্ক। তোরে আমি বড় করছি, মানুষ করতে চাইছি, সবসময় মনে করছি আমরা মা দুই ভাই একলগে মিলেমিশে থাকবো। আমার কোনো স্বপ্ন পূরণ হয় না রে ভাই, কোনো স্বপ্ন পূরণ হয় না। ভাই তুমি ব্যাপারে মাফ করে দাও ভাই। আমি তোমার লাগে এতদিন যা করছি, বাইরে হয়ে বাইরের লোক এটা করা একদম উচিত হয় না। তোমার মনে আমি এতটা কষ্ট দিচ্ছি, আমি যদি মরে যাই না, আমার আল্লাহ আমার কোনোদিন মাফ করবো না ভাই। তো আমি তোমার কথা দিতেছি ভাই,
আজকের পর থেকে তোমার লাগে আমি কোনোদিন কোনো খারাপ আচরণ করবো না, তোমার মনে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করবো না ভাই। আর তুমি কি কইলা, তুমি চলে যাবা? তুমি কই যাবা? আমি তোমার কোথাও যাইতে দেবো না, আমি তোমার শহরে নিয়ে যাবো, ভালো ডাক্তার দেখাবো, বড় হাসপাতালে তোমার চিকিৎসা করবো, তোমার কিচ্ছু হইব না ভাই। ভাই ভাই তুই মন খারাপ করিস না, আমি কিচ্ছু মনে রাখি না, আমি সব ভুলে গেছি ভাই। তোর তো আমি আমার সন্তান ছাড়া অন্য কোনো কিছু ভাবি নেই রে ভাই। তোর তো আমার সন্তানের মতন করে বড় করছি, আমাকে তো ভাবা ছিল না ভাই। আমার সময় শেষ, আর বেশি সময় নাই। তোর কাছে একটাই অনুরোধ, আমার জন্য যদি তোর বিন্দু মাত্র ভালোবাসা অবশিষ্ট থাকে, শেষবার আমার একটু দেখতে আসিস। তোর তোর এক মুঠো মাটি যদি আমার কবরে দেশ, আমি বুঝবো যে তুই আমার বুকের মধ্যে আছিস। আর একটা অনুরোধ, আমার মার কাছে থাকিস, দীপারে কোষ মার কাছে যেন থাকে। জোসনা, সারা জীবন তো তোরে আমি কিছুই দিতে পারি নাই। তুই সারা জীবন আমাকে পরিবারের লেগে সবকিছু করলি, তোর কাছ থেকে খালি নিলাম। শেষমেশ আরেকটা ছোট্ট জিনিস তোর কাছ থেকে চাম, দিবি? আমার মারে তুই মা বলে ডাকিস। তুই যতবার আমার মারে মা বলে ডাকবি, মা মনে করবো তার মামুন তার মা বলে ডাকতেছে। তোর মুখের থেকে মা, আমার মা ডাক শুনতে পারবো। মা, মা।